দরজা সহজে ভাঙবে না মনে হয়। ও নো, মোবাইল নিয়ে নিয়েছে। জেগে গেছো তোমরা তিনজন? এই সুন্দর ঘরটা কেমন লাগছে তোমাদের? ভালো ঘর, খুব ভালো ঘর। দেওয়ালের রং যদি লাল হতো তো আরো ভালো লাগতো। চিন্তা করিস না, তোরা তিনজন যখন ওপরে চলে যাবি ওখানে দেখবি দেওয়াল সব লাল রঙের হয়ে গেছে। যা আগে তুই খেয়ে নে। বন্ধ হয়ে গেছে, দরজাটা অটোমেটিক। যখন জেলে বসে হাওয়া খাবি না, আমার এই থাপ্পড় মনে পড়বে তোর খুব। এটাকে এত সহজে ভাঙা যাবে না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে স্যার। আবার শ্রেয়া, দয়া স্যার বা সচিন স্যারের কিছু হয়ে না যায়। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওই অপরাধীদের শিক্ষা দিয়ে আমাদের অফিসাররা ফিরে আসবে। হ্যালো, কি অভয়ের মায়ের ফোন এখনো ট্রেস করা যায়নি? এত সময় লাগছে কেন? ঠিক আছে, প্লিজ তাড়াতাড়ি করুন। থ্যাংক ইউ। কি হয়েছে পুরবি? স্যার, ওয়েদার খারাপ হওয়ার কারণে মোবাইল কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার ডাউন হয়ে গেছে, তাই ওরা অভয়ের মায়ের ফোন ট্রেস করতে পারছে না। ফ্রেডি, ম্যাপে এমন কোনো জায়গা দেখতে পাচ্ছ যেখানে আমাদের অফিসারদেরকে লুকিয়ে রাখতে পারে? না স্যার, কিচ্ছু মাথায় ঢুকছে না। কৌশল তো বলেছিল যে ও ওদেরকে কোনো জনবহুল জায়গাতে রাখবে। জনবহুল কোনো এলাকার কোনো শুনশান জায়গায় লুকিয়ে রেখেছে। এই দেখো, মোবাইল পাওয়া গেছে। টিমের বাকিরা আমাদের খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। ওদের কন্ট্যাক্ট করা যাক। অন্য নেটওয়ার্কই নেই। স্যার, স্যার বাইরে থেকে একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন জল পড়ছে। জল? জলের আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে থেকে? 4টি জায়গা আছে যেগুলো সব থেকে বেশি জনবহুল: উরাবড়িনগর, মহেশ্বরীনগর, ধোবিঘাট আর এই এসকে সবজি বাজার। হতে পারে আমাদের এই অফিসারদের এই 4টি এলাকার মধ্যেই কোথাও লুকিয়ে রেখেছে। এই 4টে জায়গাতেই এত ভিড় থাকে স্যার যে দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিকই বলেছ ফ্রেডি, এটা তো এখানকার নাম্বার। হ্যালো। হ্যাঁ রজত, স্যার, আপনি আপনি ঠিক আছেন তো? আপনারা আছেন কোথায়? আমরা ঠিক আছি, কিন্তু কোথায় আছি বলতে পারছি না। কোনো ব্যাপার নয় স্যার, আমি এক্ষুনি আপনার লোকেশন ট্রেস করছি। কল ট্রেস করো। আমাদের চিন্তা করতে হবে না, কিন্তু ওই 3জন নির্দোষ লোকের জীবন বিপন্ন খুব। স্যার, আপনি মল্লিকা আর কেতনের কথা বলছেন? আমরা ওখানে গেছিলাম, কিন্তু সেখানে কেউ নেই। তার মানে দাঁড়াচ্ছে ওরা দুজনেও এই পাগল লোকটার কবজায়। ইয়েস স্যার। স্যার, আপনার কোনো আইডিয়া আছে যে আপনারা কোন এলাকায় আছেন? রজত, খুব মন দিয়ে শুনলে অনেক দূর থেকে কাপড় কাচার আওয়াজ পাওয়া যাচ্ছে। স্যার, হ্যাঁ ফোন ট্রেস হয়ে গেছে। ধোবিঘাট থেকে ফোন এসেছিল। স্যার, আপনাদেরকে ধোবিঘাটে কোথাও রেখেছে। আমরা এক্ষুনি আসছি। 1 মিনিট রজত, এমনিতে ধোবিঘাট এলাকাটা অনেকটা বড়। আমার কথা মন দিয়ে শোনো, একটা বুদ্ধি দিচ্ছি। এভাবে তুমি আমাদের লোকেশন ট্রেস করতে পারো। বলুন স্যার।
কথা শোনো। সেই মেয়ে যে জন্মানোর আগেই তাকে মেরে ফেলা হয়, সেই মেয়ে আজ আপনাদের থেকে ন্যায় চাইছে। সে জানতে চায় যে তার অন্যায় কি ছিল। সেও তো বড় হয়ে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারতো। একদম ঠিক, এমনকি ছেলেদের থেকেও এগিয়ে যেতে পারতো। ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, লয়ার, অনেক কিছুই হতে পারতো। আরে এই ধোপাঘাটে নাটক কবে থেকে শুরু হয়ে গেল? ভালোই তো, লোকেদের মনোরঞ্জনও হবে আর ওরা কিছু শিখতেও পারবে। যে দেশেতে নারীকে মা বলা হয়, তাকে পুজো করা হয়, আমাদের এই মহান ভারতবর্ষে এক বালিকার সাথে এই ধরনের ব্যবহার, তার এই অবস্থা দেখে আমার দু চোখ বেয়ে গঙ্গার ধারা নেমে আসে। ওকে স্যার, বাজাও। স্যার, আমাদের আওয়াজ কি আপনি শুনতে পাচ্ছেন? রজত বাজনার আওয়াজ পাচ্ছি। আশেপাশেই আছো তোমরা, একেবারে সোজা এগিয়ে এসো। শুনতে পাচ্ছ? তোমরা ঠিক এগোচ্ছ, সোজা চলে এসো। ভেবে দেখুন, যদি আপনার মা এই সংসারে না থাকতেন তাহলে আপনার জন্ম কিভাবে হতো? এর পরের বার যে কোনো মেয়েকে গর্ভে মারার আগে এই কথাটা অবশ্যই ভেবে দেখবেন। স্ত্রীরা আছে, তাই জন্যই এই সংসার এগোচ্ছে। তোমরা ঠিকই আসছো। আমাদের আমাদের ডান দিক থেকে শব্দটা আসছে, মানে তোমার বাঁ দিকে কোনো জায়গা হবে, বুঝে শুনে এগো। বাজনার আওয়াজটা বাড়ছে। কিছু দেখছো আশেপাশে? কোনো জায়গা, পুরনো বিল্ডিং? দেখো আশেপাশে, দেখো। তোমাদের শব্দ খুব জোরে পাচ্ছি, তোমরা কাছাকাছি আছো। স্যার, সামনে একটা পুরনো শুনশান বিল্ডিং তো আছে। চলো। আরে এই নাটকওয়ালার দল, তোমাদের সাহস হলো কি করে ভেতরে ঢোকার? আরে ভাই, আমরা তো এখানে তোমাদের শিক্ষাই দিতে এসেছি, আর তোমরাই আমাদের বাধা দিচ্ছ। দেখতে পাচ্ছেন না? লিখতে পড়তে আমরা জানি না। চল এখান থেকে ভাগ। যাও যাও, ভাগো এখান থেকে। অশিক্ষিত। চলো ভাই, সব ফিরে চলো। চলো।
তুমি এখানে কি করছো? তোমার তো বাইরে থাকার কথা। গুলি চলার শব্দ। রজত, রজত, স্যার, আমরা এসে গেছি স্যার। দরজাটা খোলো। এক্ষুনি দরজা খুলছি। এই দরজা কিভাবে খোলা হয়? স্যার, একটা কার্ড দিয়ে সোয়াইপ করতে হয় যাতে দরজাটা খোলে। ফ্রেডি, এর পকেটটা চেক করো। কার্ড। কার জন্য কাজ করিস তুই? তোর বসকে? হ্যাঁ, অভয় আর মায়া। অভয় আর মায়া? কোথায় ওরা দুজন? ফোন কর, কুইক ফোন কর, কুইক। এই অপরাধীর মতো পাগল কাউকে দেখিনি। সিআইডির সাথে এত ছেলেখেলা করছে যেন বাচ্চাদের খেলা। কিন্তু দেখে নিও, যেদিন সিআইডির হাতে ধরা পড়বে না, সেদিন কি ফ্যাসাদে পড়বে। কিন্তু আমাদের কি যায় আসে? আমরা তো আমাদের পেমেন্টটা পেয়ে গেছি। টাকার সাথে সাথে একটা শিক্ষাও পেলাম, কখনো সিআইডির সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তুমি তোমার সিম কার্ডটা ফেলেছো? না, ভুলে গেছি আমি। আর ইউ ক্রেজি? তুমি তুমি জানো তো যে এই সিম কার্ডের মাধ্যমে সিআইডি লোকেরা যে কোনো সময় আমাদের কাছে পৌঁছে যাবে। অভয়, প্লিজ প্লিজ তুমি গাড়িটাকে স্টপ করো আর তোমার সিম কার্ডটা ফেলে দাও। গোতাক? গোতাক? গোতাক তো সেই গুন্ডাটা না যাকে তুমি সিআইডির উপর নজর রাখতে বলেছিলে? হ্যাঁ, কিন্তু এখন এই সময় কেন ফোন করছে? রিসিভ করো। হ্যালো? আরে দাদা, খুব বড় ভুল হয়ে গেছে। সিআইডি এখান থেকে বেরিয়ে পড়েছে, আপনার পিছু নিয়েছে। কি? সিআইডি আমাদের পেছনে? হ্যাঁ দাদা, ভুল করেও এই এলাকার বাইরে যাবেন না। চারিদিকটা বন্ধ করে দিয়েছে, ধরা পড়ে যাবেন। ঠিক আছে, খুব ফেঁসে গেছি। সিআইডি আমাদের পেছনে পড়ে রয়েছে। আমি তো বলছি সিআইডির কাছে আমরা সারেন্ডার করে নিই। পাগলামো করো না। ওই যে ইন্সপেক্টর দয়া, ওর না হাতটা নিষ্পিস করছে তোমার এই গালটাকে চড়িয়ে দেওয়ার জন্য। তাহলে কি করব? কিচ্ছু না, এখন আর কিচ্ছু করার নেই। সিআইডি? চল বাইরে আয়। বেরো বাইরে আয়। কোথায় পালাচ্ছেন ম্যাডাম? চলুন। তোদের খেলা শেষ, বুঝেছিস? স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমরা লোভে পড়েছিলাম, কিন্তু আসল অপরাধী আমরা নই। চুপ! 3 জন সিআইডি অফিসারকে কিডন্যাপ করে রেখেছিলি তোরা। তোরা অপরাধী নয় তো কি সাধু? স্যার, আমাদের তো শুধু বলা হয়েছিল সিআইডি অফিসারদের কিক্কারে ডাকতে হবে, আর সেটা আমরা সেমিনারের থ্রু করতে পেরেছিলাম। এর থেকে বেশি আর কোনো অপরাধ করিনি আমরা স্যার। বাকি যা করেছে সব ওই লোকটা করেছে। ওটাকে ওকে, সেটা আমরাও জানি না।
কিন্তু আমরা শুধু এটা জানি যে সিআইডির নামে বদনাম করতে চাইছে। 3টে নিষ্পাপ প্রাণকে না বাঁচানোর কলঙ্ক। 3 জনকে মারতে চায় না, ও একজনকেও মারতে পারবে না। ওর ব্যাপারে তোমরা কি জানো? স্যার, এটা ওরই ফোন। ফোনটা তোলো আর স্পিকারে কথা বলো। হ্যালো, সব কেমন চলছে অভয়? সব ঠিক আছে। আর আমি আর মায়া সিআইডি থেকে বাঁচার জন্য শহর ছেড়ে যাচ্ছি। আচ্ছা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর এছাড়া আপনার পরের প্ল্যান কি আছে? ওই 3 জনকে মারার? আমাকে বোকা পেয়েছো নাকি যে সিআইডির সামনে আমি নিজের প্ল্যান বলে দেব? সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুমি কি ভেবেছো আমি জানি না যে তোমাকে সিআইডি ধরে ফেলেছে? আমার লোকেরা 24 ঘন্টা তোমাদের উপর নজর রাখছে। চলো, অভিজিৎকে ফোন দাও। বলছি, বল। কেমন আছেন অভিজিৎ বাবু? আপনার ভাই দয়ার সাথে অনেকদিন দেখা হয়নি। দয়ার সঙ্গে তখনই দেখা করব যখন তোর টুটিটা চেপে ধরবো। এই স্বপ্ন দেখা ভালো নয় অভিজিৎ বাবু। যদি এরকম না হয় তাহলে আপনার মনটা ভেঙে যাবে। আমার মনের কথা বাদ দে, তুই তোর কথা ভাব, বুঝেছিস? তুই জানিস না তোর সঙ্গে কি হতে পারে। আমার সাথে তো তখনই কিছু করে উঠবে যখন আমাকে ধরতে পারবে। 1 মিনিটও লাগবে না ওই 3 জন নিরপরাধকে মারতে, যারা এখন আমার কবজায় আছে। না, দেখ, ওদের কিচ্ছু করবি না, বুঝেছিস? সিআইডির অনেক বড় ফ্যান আমি। তোমার দুঃসাহসের অনেক গল্প শুনেছি আমি। তাই তোমাদের আর একটা সুযোগ দিচ্ছি আমি। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও ওই নিরপরাধদের। দেখ, তো সিআইডি কে নিয়ে প্রবলেম না, আমাদের সঙ্গে নিরীহ মানুষদের নিয়ে কেন খেলছিস? 24 ঘন্টা আছে তোমাদের কাছে, মাত্র 24 ঘন্টা। আমার কাছে ওদের জীবন ভিক্ষে চাওয়ার থেকে নিজের প্রতিভা বলে নিজেদের দক্ষতা দিয়ে ওদের বাঁচাতে পারো তো বুঝে নেব। হ্যালো, হ্যালো, হ্যালো। কি বললো স্যার? 24 ঘন্টা সময় আছে আমাদের কাছে। 24 ঘন্টা। 24 ঘন্টা সময় দিয়েছে এই শয়তানটা আমাদের সিআইডি টিমটাকে। মল্লিকার কেতনকে তো বাঁচাতেই হবে, সাথে সাথে ওই 3 নম্বর অজানা মানুষটাকেও। হ্যাঁ স্যার, জানিও না যে কে, যে এই পাগল খুনিটার নিশানা হয়েছে। সবার আগে ও আমাদেরকে এই শহরে ডেকেছিল সেমিনারের বাহানায়। আর আপনাদের ফোন করেছে আর চ্যালেঞ্জ করেছে 3টে এমন লোককে খুঁজে বার করতে যাদেরকে ওরা মারতে চাইছে। হ্যাঁ, 2 জনকে তো আমরা খুঁজে ফেলেছি, কিন্তু 3য় জন শুধু বাকি আছে। আর 3 নম্বর লোকটার ব্যাপারে শুধুমাত্র এটুকুই বলেছিল যে ওকে কোনো কুড়ুলোওয়ালা খুনি মারবে। আর সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে কোনো সম্পর্কও নেই। হ্যাঁ স্যার, না তো কোনো ব্যক্তিগত শত্রুতা আর না তো কোনো পারিবারিক ঝামেলা। আর এই সব খবর শুধু সেই জানতে পারে যে এইটার মাস্টার মাইন্ড, আর নয়তো বা সে যে এই খুনগুলো করেছে, কোনো কন্ট্রাক্ট বা সুপারি কিলার। তার মানে স্যার, যদি আমরা সুপারি কিলার অবধি পৌঁছে যাই তাহলে এই মাস্টার মাইন্ডকেও ধরতে পারবো। হ্যাঁ, কিন্তু এই সুপারি কিলার অবধি আমাদের কে নিয়ে যাবে? আছে আছে একজন। পিয়া, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। ওই কোম্পানির ট্রান্সফার পেপার তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, পেপার তো রেডি হয়ে গেছে, কিন্তু কেতন বাবু নিজের তৈরি কোম্পানি কেন ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দেয়নি ও, বরং জবরদস্তি ধোঁকা দিয়ে ওর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমরা ঠিক বলেছি তো মিস্টার জেজে? পিয়া,
তুমি একটু বাইরে যাও। ইয়েস স্যার। আপনারা কারা আর এখানে কি করছেন? আমরা সিআইডি অফিসার, আর আপনার সাথে আমাদের একজন অফিসার ইনকাম ট্যাক্স অফিসার সেজে দেখা করেছিল, মনে আছে? এবার আপনি এটা বলুন যে সেদিন রাতে মিলে আগুন লাগানোর বাহানায় আপনি কেতনের সঙ্গে কি করেছেন? মিল? এ আপনারা কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এই কোন মিলের কথা বলছেন আপনারা? এই হাত দেখেছেন? এই হাত যদি কারো গালে একবার পড়ে না, সে দিনের বেলাতেই তারা দেখতে পারে। তারা দেখার ইচ্ছে আছে? তারা না দেখে ছাড়বে না দেখছি। ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। আসলে আমাদের এই তিনজনের প্ল্যানিং, রোহিত, সারিকা আর আমি মিলে আমরা ভেবেছিলাম কেতন বাবুকে যদি রাস্তা থেকে সরাতে পারি সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে স্যার। সেই জন্য সারিকা আর রোহিত কোথায় এই মুহূর্তে? স্যার জানি না, ওই রাতে কেতন বাবুকে ওরা নিয়ে গিয়েছিল আর তারপরে আর কোনো খোঁজ নেই স্যার। আমি কিছু জানি না স্যার। কেতনের সুপারি কাকে দিয়েছিলিস? স্যার ওদের দুজনের সুপারি আমিই নিয়েছিলাম স্যার। কেতনের সুপারি জেচে দিয়েছিল স্যার, আর মল্লিকার সুপারি ওর স্বামী প্রজ্জ্বল দিয়েছিল স্যার। সেটা জানি আমরা। এই কথাটা তুই আর অন্য কাউকে বলেছিস? হ্যাঁ স্যার, ওই সুপারি নেবার আগের দিন স্যার একটা লোকের ফোন এসেছিল। হ্যালো, কে? 5 লাখ টাকা চাও? হ্যাঁ, 5 লাখ টাকা? কাকে টপকাতে হবে? কাউকে না, শুধু যাকে মারতে যাচ্ছ তার ইনফরমেশন চাই আমার। কেন, তুমি কি পুলিশের লোক? হ্যাঁ, নাকি প্রেস রিপোর্টার? ধরে নাও আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী। আমি জানি তুমি দুটো খুনের কন্ট্রাক্ট পেয়েছো। তোমার কাজে কোনো বাধা দেব না আমি, শুধু তোমার জায়গায় আমি মারবো ওদের। তারপর স্যার আমার আস্তানার বাইরে একটা টাকা ভরা ব্যাগ পেয়েছি স্যার। তারপর আমি কেতনকে আর মল্লিকাকে ওর হাতে তুলে দিই স্যার। কোথায় ডেকেছিল সে তোকে? স্যার আমি ওকে দেখিনি স্যার। ও পিতল ফ্যাক্টরির বাইরে ওই দুজনকে ছাড়তে বলেছিল, আমি ওখানে ছেড়ে দিয়েছি স্যার। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? জানি না স্যার, ও তো প্রাইভেট নাম্বার থেকে ফোন করতো। প্রাইভেট নাম্বার? নিশ্চয়ই কোনো পুরনো খিলাড়ি এই আসামি। সেই জন্য মঙ্গলের দুটো খোঁচরের ব্যাপারে ও জানে। ইয়েস স্যার, ও আমাদের সাথে দাবার চাল চালছে। বোরেগুলোকে এগিয়ে দিয়ে নিজে পেছনে বসে তামাশা দেখছে। এমন চাল চালবো যে এবার বোরে নয়, সোজা রাজার গলায় কোপ পড়বে। স্যার আমার তো মনে হচ্ছে এই অপরাধীটা আমাদের বোকা বানাচ্ছে। আদতে কোনো তৃতীয় ভিকটিম নেই। ও জেনে বুঝে আমাদের বিপথে চালিত করছে যাতে আমাদের সময় নষ্ট হয়। না ফ্রেডি, যদি সত্যিই তাই হতো তাহলে এতক্ষণে ও মল্লিকা আর কেতনকে প্রাণে মেরে দিত। স্যার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মঙ্গল ওই তৃতীয় ব্যক্তিকে চেনেই না যাকে মারার জন্য ও সুপারি পেয়েছিল। আমার মনে হচ্ছে যে আমি জানি ওই 3 নম্বর লোকটা আসলে কে। কে স্যার? কুড়ুলওয়ালা যত খুনি আছে তাদের মধ্যে একজনকে, যজ্ঞাকে আমি ধরেছিলাম। আর তারপরেই তুমি আর শ্রেয়া তোমাদের লোক পেয়ে গেছিলে, মল্লিকা আর কেতন। কিন্তু আমি কাউকে পাইনি। আমার মনে হচ্ছে 3 নম্বর শিকারটা আমি নিজে। আমি সে লোক যার উপরেই যজ্ঞা প্রতিশোধ নিতে চায়। এবারেই তো জমবে খেলা। যজ্ঞা এখন আমাকে চ্যালেঞ্জ করতে চায়, দেখি কার কত দম আছে। কিন্তু স্যার এভাবে আপনি আপনার জীবনটাকে বিপদে ফেলতে পারেন না স্যার। সচিন, মরণ তো ওরই হবে। আমি নিজে যাব ওই যজ্ঞার কাছে,
আর ওদের দুজনকেও বাঁচিয়ে আনবো। না স্যার, আমরা এটা আপনাকে করতে দেবো না। স্যার, আমাদের কতটা বোঝার চেষ্টা করুন একবার। পুরবী, স্যার আপনার জন্য ফোন আছে। আমার কল? হ্যাঁ। তোমার ফোনে? হ্যালো। হ্যাঁ অভিজিৎ, বলো। হ্যাঁ কিন্তু আরে না না, আরে শুনবে তো অভিজিৎ, এ কথাটা পরে বললে চলে না? না না কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও। ওকে। সবার আগে জানতে হবে ওর আড্ডাটা কোথায়, আর এই যজ্ঞাকে কোথায় পাওয়া যাবে সেসব ইনফরমেশন সেবাপুর গেস্ট হাউস থেকেই পাওয়া যাবে। মল্লিকা, কেতন আর 3 নম্বর সে যেই হোক না কেন, তিনজনেরই ইনফরমেশন এই যজ্ঞার রুম থেকেই পাওয়া যাবে। রুমটা চেক করে দেখো। স্যার, কবার্ডের ভিতরে? স্যার, এই সেই তৃতীয় ভিকটিম নয় তো? দেখো পকেটে কিছু আছে? পকেটে তো কিছুই নেই। ম্যানেজার বাবু, এদিকে আসুন। এই লোকটাকে চেনেন আপনি? স্যার, এ তো রঘু, আমাদের এই গেস্ট হাউসে কাজ করে। সকাল থেকে ওকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ও, তার মানে এই রঘু যজ্ঞার ব্যাপারে এমন কিছু কথা জানতে পেরেছিল যেটা এর জানা উচিত ছিল না। পূর্বে একটা কাজ করো, ফোন করে ডক্টর সালুকেকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ডাকো। স্যার, তো এই কাজটা কোন একজন প্রফেশনালের। যেভাবে এক ঝটকায় ঘাটটা মোটকে খুন করা হয়েছে সেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। স্যার। হ্যাঁ পুরবী। স্যার, কা বাথরুমটা একটু চেক করো। ইয়েস স্যার। স্যার, এই দেখুন। এতগুলো অস্ত্র? স্যার, এই হাতিয়ারগুলোর মধ্যে কুড়ুলটাও রয়েছে। ও গড, এ তো প্রচুর অস্ত্র। এই শহরে আক্রমণ চালাতে চায় নাকি এই যজ্ঞা? শহরের ম্যাপ। প্যাকিং অ্যান্ড মুভিং এর রিসিট দেখছি একটা। প্যাকিং আর মুভিং? এমন কি জিনিস আছে জগার কাছে যার জন্য প্যাকিং আর মুভিং এর লোকদের ডাকতে হলো? উদ্দেশ্যটা এমন নয় তো যে মল্লিকা আর কেতন এই দুজনকে এখান থেকে প্যাক করে নিয়ে গিয়েছে? আর কোথায় নিয়ে যেতে পারে সে তো এই শহরের ম্যাপ থেকেই বোঝা যাবে। হ্যাঁ ডক্টর। এই দেখো, জানো এটা কি? পেপারের অংশ? একদম ঠিক। এগুলো সেলুলাস পেপারের টুকরো দেয়া, এমন পেপার যেটা জলের মধ্যে ফরম্যাট করা হয়। ও, আর এটাই ম্যাটে লেগেছিল? একদম ঠিক। তার মানে দাঁড়াচ্ছে যে যখন যজ্ঞা এই রুমের মধ্যে ঢুকতো তখন নিজের জুতো এখানে
এইভাবে ঘষে পরিষ্কার করতো। আর ওর জুতোর সোলে যে পেপারের অংশ ছিল সেটাই ম্যাটে লেগে গেছিল। ঠিক বলেছ দয়া, নিশ্চয়ই ও এমন কিছু জায়গায় যেত যেখানে এই ধরনের পেপার প্রচুর আছে। স্যার স্যার বাথরুম থেকে আমি এমন কিছু পেয়েছি যেগুলোর ব্যবহার বম্বস বানানোর জন্য করা হয়। বম? এতগুলো অস্ত্র আর তারপরে এই বোম, কি করতে চাইছে এই লোকটা? স্যার হ্যাঁ পঙ্কজ, স্যার এই কাবার থেকে আপনার ফটো, শ্রেয়া আর সচিন স্যারের ফটো পাওয়া গেছে। আমাদের ফটো জগ্গার রুমে? এটা তো ওই সেমিনারের তোলা ছবি, এটা তো ওই ফটোগ্রাফারের তোলা ছবিটা। চলুন স্যার। স্যার 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 প্লিজ, সিআইডি ইউনিটের পুরো একসাথে ছবি। শিওর। স্যার মনে হয় এই ফটোগ্রাফার নারায়ণ এই যজ্ঞার সাথে যুক্ত আছে। আর যদি তাই হয় তাহলে এবার এর ছবি আমি তুলব আর ফ্রেমেও বাঁধিয়ে রাখবো। মিনিট, মাত্র 15 মিনিটে বাকি। 15 মিনিট পর 24 ঘন্টা সম্পূর্ণ হয়ে যাবে। আর সিআইডি কে দেওয়া আমার কথাও। আর তারপর তোমাদের দুজনকে প্রাণে মেরে ফেলবো আমি। দেখো, আমাদের ছেড়ে দাও তুমি, আমাদের মারতে পারো না তুমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা তোমাকে কেতন আঙ্কেলকে মারা সুপারি দিয়েছিলাম, আর তুমি আমাদেরকেই মারতে চাইছো? এটাকেই বলে খারাপ কাজের খারাপ পরিণতি, যাতে তুমি ভালো শিক্ষা পাও, পরের জন্মে ভালো কাজ করো। আর আমাদের মতো খারাপ লোকেদের কখনো কন্ট্রাক্ট দিও না। বেঁধে দাও এদের সবাই। ছাড়ো, ছাড়ো আমায়। নাও, এই নাও তোমাদের জীবনের অন্তিম খেলনা। একটা ছোট্ট মতো মিষ্টি মতো প্রিয় একটা বোম। নাও। ভয় পেলে? ভয় পেলে বুঝি? এটা আমি বিশেষভাবে নিজে হাতে তৈরি করেছি তোমাদের দেবার জন্য। ভয় পেও না বাবা, কিচ্ছু হবে না। এটা তুমি কি করছো? বম লাগিও না, আমরা মরে যাব। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, মনে হচ্ছে দয়া এসে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে আমার তৃতীয় শিকার দয়া নিজে থেকেই এসে আমার জালে ধরা দিল। দয়া নয়, দয়ার বন্ধু অভিজিৎ। দয়ার কাছে পৌঁছানোর আগে
আমার সঙ্গে দেখা করতে হবে। অভিজিৎ, তুমি? অভিজিৎ, আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই। যাও, নিজের প্রাণ বাঁচাও, যাও। আর পাঠিয়ে দাও দয়াকে আমার কাছে। আমায় গ্রেপ্তার করার উপহার তো ওকে আজ আমি দেবই দেব। দয়ার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিস? ঠিক আছে, এদের সবাইকে ছেড়ে দে, আমার সঙ্গে বিউরোতে চল, দয়ার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। শুধু 2 মিনিট অভিজিৎ, 2 মিনিট। এই রিমোটের বোতামটা টিপলেই এদের এই কষ্টের জীবন থেকে মুক্তি হয়ে যাবে। দুঃখের জীবন থেকে মুক্তি তো তোকে সিআইডি দেবে, জেলের গরাদের পেছনে ঢুকিয়ে। এই, বন্দুক দে। এই, বন্দুক নিচে নামা, না হলে তোদের বসের খুলি উড়িয়ে দেবো। বন্দুক দে। বোমের রিমোট জগ্গার হাতে দিয়ে দে, না হলে তোমাদের এই সুন্দরী অফিসারের জীবন শেষ হয়ে যাবে। রিমোট দিয়ে দাও। রিমোটটা দিয়ে দে। দারুণ দারুণ, খুব সুন্দর। দাও, রিমোটটা দাও। না স্যার, রিমোটটা দেবেন না। আমি একে সিআইডির ওপর কলঙ্ক লাগাতে দেব না। এই চুপ কর। শহীদ হবার বড্ড শখ দেখছি। তোর আগেও একজন শহীদ হয়ে গেছে। ওর যেন কি নাম ছিল? নাতাশা। না, শ্রেয়াকে ছেড়ে দাও। রজত, না স্যার। রিমোটটা দিয়ে দাও। স্যার প্লিজ। কিন্তু স্যার, আমি তো বলছি, রিমোটটা দিয়ে দাও। আগে শ্রেয়াকে ছাড়। প্রথমে রিমোট। এই দেখ, ছেড়ে দিলাম। আমি কথার খেলাপ করি না। বন্দুকটা নামাও, নিচে নামাও। অভিজিৎ, টিপে দি। হ্যাঁ, টিপে দি রিমোট। চলো, ক্ষমা করলাম। সিআইডিরা সবাই চলে যাও এখান থেকে। আগে এদের খেলাটা শেষ করে নিই আমি, এই বোম দিয়ে। ঠিক আছে, তাহলে খেলা আজকেই শেষ করে দিই। তোমাদের জীবনটাও বোম দিয়েই শেষ হবে। মানে এটা কি বলছো তুমি? কি ভেবেছিলিস বোম শুধু তোরাই লাগাতে পারিস? ফ্যাক্টরির বাইরে এর থেকেও বড় বোম লাগিয়েছি আমরা। এদিকে তুই রিমোট টিপবি, ওদিকে বুম। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে ও। নমুনা দেখতে চাস? হ্যাঁ ফ্রেডি, নমুনা দেখাও এদের। ইয়েস স্যার। এই করলাম আমি দয়া স্যারকে ফোন, আর এই নে বিস্ফোরণ। অভিজিৎ, অভিজিৎ, মরবার মারবার খেলাটা বন্ধ করে দিই। ক্যান্সেল, ক্যান্সেল। মারবো না এদের কাউকে, ছেড়ে দিচ্ছি। মারবো না এদের, আমি ছেড়ে দিচ্ছি। দেখো, সিআইডির গায়ে দাগ লেগেছে? লেগেছে? লাগেনি না? এই রিমোট নাও। এবার 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 খুশি? খুশি তো? কিন্তু একটা দাগ তো তোর গায়ে লেগে গেছে, রক্তের দাগ। খুন? কার খুন? ওই রুম বয় রঘুর রক্তের দাগ। শেষ পর্যন্ত তোমরা আমায় ধরেই ফেললে তো। সিআইডির ওপর বদলা নেবার জন্য আমি কত সুন্দর প্ল্যান করেছিলাম, কিন্তু আফসোস, আমার সমস্ত খাটনিটা বেকার হয়ে গেল। সিআইডিকে শেষ করার প্ল্যান অনেকবার করা হয়েছে, আর সেটা তোর মতো আসামিরা বারবার চেষ্টা করেছে আমাদের শেষ করতে।
না কেউ সফল হয়েছে আর না সফল হতে পারবে। জেলে যাওয়ার জন্য তৈরি হ, বুঝেছিস? ওখানে দয়া তোর সঙ্গে অবশ্যই দেখা করতে যাবে। ফ্রেডিকে নিয়ে যাও। চল চল, তুইও চল। সরি স্যার, আমি লোভে পড়ে গিয়ে নিজের বউকে খুন করতে চলেছিলাম। হ্যাঁ স্যার, বুঝে হোক বা না বুঝে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল নয়, অপরাধ করেছো তোমরা। তোমাদের সঙ্গে ঠিক কি হবে সেটার সিদ্ধান্ত আদালত নেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.